আসসালামু আলাইকুম। আমি আল ইমরান, সাবেক শিক্ষার্থী, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আমার ক্লাসে যেই বিষয়টা নিয়ে এসেছি সেটি হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধান। নিঃসন্দেহে নত্যবিধান এবং সত্যবিধান চাকরি এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে একটি করে প্রশ্ন আসে। অর্থাৎ আজকের ক্লাসটা যদি আপনারা মনোযোগ সহকারে করেন তাহলে নত্যবিধান এবং সত্যবিধান থেকে যে একটি প্রশ্ন আসে, এই একটি প্রশ্ন আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সঠিক উত্তর দিয়ে আসতে পারবেন। এখন দেখেন, আমরা নত্যবিধান এবং সত্যবিধানের মাত্র 3টা নিয়ম আজকে আমি আপনাদের ক্লাসে দেখাবো এবং এই 3টা নিয়ম দিয়ে আপনারা পুরো নত্যবিধান এবং সত্যবিধানকে শেষ করতে পারবেন। আপনারা নত্যবিধান এবং সত্যবিধানের জন্য আলাদা করে নিয়ম মুখস্থ করেন, কিন্তু না, একই নিয়ম দিয়ে নত্যবিধান এবং সত্যবিধান দুইটাই কিন্তু করা যায়। দেখেন, আমরা যদি এই নত্যবিধান এবং সত্যবিধানটা দেখি তাহলে এই নত্যবিধান এবং সত্যবিধানটা আসলে কি? নত্যবিধান এবং সত্যবিধান হচ্ছে গিয়ে বাংলা বানানে মধ্যাহ্ন এর ব্যবহারের নিয়মই হচ্ছে গিয়ে নত্যবিধান এবং মধ্যাহ্ন স এর ব্যবহারের নিয়মই হচ্ছে গিয়ে সত্যবিধান। এবং এই যে বিধান, এই বিধানটা আসলে কি? বিধানটা হচ্ছে গিয়ে যা করা যায় এবং যা করা যায় না। অর্থাৎ বিধান শব্দের আবিধানিক অর্থ যদি আমরা দেখি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে যা করা যায় এবং যা করা যায় না। অর্থাৎ নত্যবিধান এবং সত্যবিধানটা কি? যেখানে মধ্যাহ্ন এর ব্যবহার করা যাবে এবং যেখানে মধ্যাহ্ন স এর ব্যবহার করা যাবে না সেটা হচ্ছে গিয়ে নত্যবিধান এবং সত্যবিধান। এখন দেখেন, নত্যবিধান এবং সত্যবিধানের প্রথম যে নিয়মটা, সেই নিয়মটা কি? রি র মধ্যাহ্ন স এর পরে মধ্যাহ্ন এবং মধ্যাহ্ন স ব্যবহার হবে। অর্থাৎ রি র মধ্যাহ্ন স এর পরে যেই দুইটা ব্যবহার করা হবে সেটা মধ্যাহ্ন এবং মধ্যাহ্ন স, অর্থাৎ একই নিয়ম। এখন দেখেন আমরা আরও কি পাই এই নিয়মটার মধ্যে। অর্থাৎ এই যদি রি দেখি তাহলে রি এবং রিকার থাকবে এবং র এবং রেফ থাকবে এবং মধ্যাহ্ন স এবং ক্ষীয় থাকবে। এবং যদি আমরা ক্ষীয়টাকে ভাঙি তাহলে কি আসবে? ক প্লাস মধ্যাহ্ন স। এবং এই বর্ণগুলো যদি থাকে তারপরে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে মধ্যাহ্ন ব্যবহার হবে এবং মধ্যাহ্ন স এর ব্যবহার হবে। তারপরে কিন্তু দন্তান্ন এবং দন্তান্ন স এর ব্যবহার করা যাবে না। ঠিক একই রকমভাবে আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি তাহলে দেখেন এই বিষয়টা আপনাদের কাছে আরও বেশি স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, যদি আমরা এই যে বানানটা দেখছি, অর্থাৎ এটা কি? ঋণ বানান। অর্থাৎ এই যে এখানে দেখেন রি আছে, অর্থাৎ রি এর পরে আমরা কি বলেছিলাম? রি এর পরে যেটা হবে সেটা হবে মধ্যাহ্ন হবে। ঠিক একই রকম দেখেন মরণ, এই মরণের পরে কি আছে? র আছে। অর্থাৎ এই যে র আছে, এই যে মরণ, এই র এর পরে কি হবে? মধ্যাহ্ন হবে। ঠিক একই রকম আমরা কি বলছি? ভীষণ, এই যে ভীষণ, এই যে মধ্যাহ্ন স আছে, এরপরে কি হবে? মধ্যাহ্ন হবে। ঠিক একই রকমভাবে আরেকটা দেখেন, এই যে বর্ণ, অর্থাৎ এই যে রেফ আছে, এই যে দেখেন আমরা এখানে বলছি কি রেফ থাকলে কি হবে? মধ্যাহ্ন হবে। অর্থাৎ রেফের পরে কি হবে? মধ্যাহ্ন হবে। এখানে কিন্তু মধ্যাহ্ন আছে। ঠিক একই রকমভাবে আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা কি? বাংলা ভাষায় বহু দেশি তদ্ভব এবং বিদেশি শব্দ আছে। সেই দেশি তদ্ভব এবং বিদেশি শব্দে কিন্তু কখনোই কি হবে না? মধ্যাহ্ন এবং মধ্যাহ্ন স হবে না। শুধুমাত্র তৎসম শব্দ এবং সাংস্কৃতিক শব্দ যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো শুধুমাত্র মধ্যাহ্ন এবং মধ্যাহ্ন স এর ব্যবহার হবে। যদি দেশি শব্দ বা বিদেশি শব্দ পান, তখন যদি আপনাদের এই নিয়মগুলো থাকে তারপরেও কিন্তু মধ্যাহ্ন বা মধ্যাহ্ন স হবে না, দন্তান্ন এবং দন্তান্ন স হবে। ঠিক একই রকম দেখেন আমি এখানে কি লিখছি? হর্ন। এখন দেখেন তো এই হর্ন, আমরা এখানে বলছি রেফ আছে, ঠিক আছে? রেফ আছে, তাহলে এই যে রেফ আছে, রেফের পরে কি হওয়ার কথা ছিল? মধ্যাহ্ন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দন্তান্ন হচ্ছে। কেন দন্তান্ন হচ্ছে? কারণ এই হর্ন শব্দটা কোন শব্দ? বিদেশি শব্দ। এই হর্ন শব্দটা বিদেশি শব্দ বলে এই নিয়মের থাকার পরেও এটা কি হচ্ছে? দন্তান্ন হচ্ছে। ঠিক একই রকম ভাবে দেখেন কর্নেল, যদি আমরা কর্নেল শব্দটা দেখি, এটাও কোন শব্দ? এটা কিন্তু বিদেশি শব্দ। অর্থাৎ কর্নেল শব্দটা বিদেশি শব্দ হওয়ার ফলে এখানে রেফ আছে, রেফ থাকার পরেও কি হচ্ছে? দন্তান্ন হচ্ছে। একই রকম ভাবে গভর্নর, অর্থাৎ গভর্নর শব্দটি কি আছে? রেফ আছে, রেফ থাকার পরেও কি হচ্ছে? দন্তান্ন হচ্ছে। অর্থাৎ আমরা এটা থেকে স্পষ্টভাবে বুঝতে পারি যে শুধুমাত্র তৎসম এবং সাংস্কৃতিক শব্দে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে মধ্যাহ্ন এবং মধ্যাহ্ন স হবে। কোনো দেশি শব্দ, কোনো বিদেশি শব্দ তদ্ভব শব্দে কিন্তু আমরা মধ্যাহ্ন এবং মধ্যাহ্ন স এর ব্যবহার করব না, সেখানে আমরা ব্যবহার করব কি? দন্তান্ন এবং দন্তান্ন স। ঠিক একই রকম ভাবে যদি আমরা দেখি তাহলে কোথায় দন্তান্ন এবং দন্তান্ন স এর ব্যবহার হয়, মধ্যাহ্ন এবং মধ্যাহ্ন স এর ব্যবহার হয় না। যদি আমরা দেখি যে ক্রিয়াপদ আছে, অর্থাৎ ক্রিয়াপদের শেষে যদি
কোনো শব্দ থাকে এবং সেখানে যদি দন্তান্ন বা মূর্ধন্য এর নিয়ম আসে, তাহলে সেখানে আমরা কি ব্যবহার করব? সেখানে আমরা দন্তান্ন ব্যবহার করব। যেমন আমি দেখেন লিখছি কি, করেন, করেন, মারেন, ধরেন, এগুলো কি ক্রিয়াপদ, অর্থাৎ এখানে কোন শব্দ ব্যবহার হবে? দন্তান্ন ব্যবহার হবে। ঠিক আছে, আমরা দ্বিতীয় নিয়ম, যেটা দ্বিতীয় নিয়মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন দ্বিতীয় নিয়মটাকে লক্ষ্য করি, তাহলে দ্বিতীয় নিয়মটা কোনটা? দ্বিতীয় নিয়ম হচ্ছে গিয়ে টবর্গীয় বর্ণের সাথে যদি কোনো যুক্ত বর্ণ থাকে তাহলে সেখানে দন্তান্ন না হয়ে মূর্ধন্য ব্যবহার হবে। এখন আমরা টবর্গীয় বর্ণের কথা বলছি। দেখো তো আসলে টবর্গীয় বর্ণ কোনগুলো, অর্থাৎ আমরা যে টবর্গীয় বর্ণ বলছি, বাংলা ব্যাকরণে 5টা বর্গীয় বর্ণ আছে এবং এই 5টা বর্গীয় মোট বর্ণ হচ্ছে গিয়ে 25টা। তার মধ্যে টবর্গীয় বর্ণ একটি, এবং এই দেখো টবর্গীয় বর্ণের মধ্যে কোন কোন বর্ণগুলো আছে, অর্থাৎ টবর্গীয় বর্ণের মধ্যে আমরা লক্ষ্য করছি কি কি বর্ণ? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এখন এই বর্ণগুলোর সাথে যদি কোনো যুক্ত বর্ণ থাকে তাহলে সেখানে কি হবে? মূর্ধন্যর ব্যবহার হবে এবং মূর্ধন্য ষ-এর ব্যবহার হবে, অর্থাৎ মূর্ধন্য এবং মূর্ধন্য ষ-এর ব্যবহার হবে। সেখানে কিন্তু কখনোই দন্তান্ন এবং দন্তান্ন ষ-এর ব্যবহার করা যাবে না। আমরা দেখো যদি উদাহরণগুলো দেখি তাহলে কি আসছে? ঘন্টা, এই দেখো ঘন্টা, অর্থাৎ এই টটা কোন বর্গীয় বর্ণ? টবর্গীয় বর্ণ, এবং এখানে যদি যুক্ত কোনো বর্ণ থাকে সেটা কি হবে? মূর্ধন্য হবে। দেখো এখানে মূর্ধন্য আছে, মূর্ধন্য আছে। ঠিক একই রকম ভাবে আমরা দ্বিতীয়টা কি লিখছি? কাণ্ড, অর্থাৎ এখানে কি আছে? ড আছে। এই ড এর সাথে যুক্ত বর্ণ কি হবে? দন্তান্ন হবে নাকি মূর্ধন্য হবে? বলো, তোমরাই বলো। এখানে কি হবে? মূর্ধন্য হবে। দেখো এই যে যুক্ত আছে, এটা মূর্ধন্য হচ্ছে। ঠিক একই রকম ভাবে আমরা তৃতীয়টা কি বলছি? লণ্ঠন, অর্থাৎ এই যে ঠ, অর্থাৎ এখানে কি হবে? মূর্ধন্য হবে যুক্ত বর্ণ থাকে, এই যে মূর্ধন্য আছে। ঠিক একই রকম ভাবে আমরা বলতেছি কি, যে যদি টবর্গীয় বর্ণের সাথে যুক্ত বর্ণ থাকে তাহলে সেখানে কি হবে? মূর্ধন্য এবং মূর্ধন্য ষ-এর ব্যবহার হবে, অর্থাৎ এই মূর্ধন্য ষ-এর ব্যবহার হবে। অর্থাৎ দেখো এখানে কষ্ট আছে, এই যে কষ্ট টবর্গীয় বর্ণ, অর্থাৎ এই টবর্গীয় বর্ণের সাথে এখানে কি হচ্ছে? মূর্ধন্য ষ-এর ব্যবহার হচ্ছে, দন্তান্ন ষ-এর ব্যবহার হচ্ছে না। ঠিক একই রকম ভাবে নষ্ট, অর্থাৎ নষ্টের সাথে যখন যুক্ত বর্ণ হচ্ছে তখন সেটা দন্তান্ন না হয়ে কি হচ্ছে? মূর্ধন্য ষ-এর ব্যবহার হচ্ছে। ঠিক একই রকম ভাবে ভূমিষ্ঠ, অর্থাৎ এই যে ঠ এর সাথে কি হচ্ছে? মূর্ধন্য ষ হচ্ছে, কিন্তু দন্তান্ন ষ কিন্তু কখনোই হচ্ছে না। ঠিক একই রকম ভাবে মিষ্টি, অর্থাৎ এই যে ট আছে বলে এখানে দন্তেশ না হয়ে মূর্ধন্য ষ হচ্ছে। ঠিক একই রকম ভাবে আমি যেটা লিখেছি, এই যে দেখো এখানে একটা লেখা আছে কি? ঠান্ডা। এটা সর্বোচ্চ ভালো করে লক্ষ্য করো, ঠান্ডা, এখানে ঠান্ডা বলছি। এই ঠান্ডাটা আমি কি লিখেছি? দন্তান্ন লিখেছি নাকি মূর্ধন্য লিখেছি? দন্তান্ন লিখেছি। কেন দন্তান্ন লিখেছি? দেখো এখানে ঢ আছে, এই যে ঢ আছে, অর্থাৎ এটা কিন্তু কি? টবর্গীয় বর্ণ, তারপরে এখানে দন্তান্ন হচ্ছে। কেন দন্তান্ন হচ্ছে? কারণ এই শব্দটা বিদেশি শব্দ, অর্থাৎ বিদেশি শব্দ যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? দন্তান্নের ব্যবহার হবে, অর্থাৎ এই ঠান্ডাটি বিদেশি শব্দ বলে এখানে দন্তান্নের ব্যবহার হচ্ছে। ঠিক একই রকম ভাবে কোথায় দন্তান্ন এবং দন্তান্ন ষ-এর ব্যবহার হবে, মূর্ধন্য এবং মূর্ধন্য ষ-এর ব্যবহার হবে না। অর্থাৎ আমরা যদি এটা দেখি যে তবর্গীয় বর্ণ, অর্থাৎ তবর্গীয় বর্ণ কোনগুলো? ত, থ, দ, ধ, দন্তান্ন। এবং এই তবর্গীয় বর্ণের সাথে যদি কোনো যুক্ত বর্ণ থাকে, অর্থাৎ তবর্গীয় বর্ণের সাথে যুক্ত বর্ণ থাকলে সেখানে কিন্তু কোনোভাবেই আমরা মূর্ধন্য এবং মূর্ধন্য ষ ব্যবহার করতে পারবো না। সেখানে আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে দন্তান্ন এবং দন্তান্ন ষ-এর ব্যবহার করতে হবে। দেখো এই যে ফন্দি, অর্থাৎ এই যে দ, কোন বর্গীয় বর্ণ? তবর্গীয় বর্ণ, তাহলে এখানে কি হচ্ছে? দন্তান্ন হচ্ছে, যুক্ত বর্ণ আসছে বলে। এই যে সন্ধি লিখছি, সন্ধি অর্থাৎ তবর্গীয় বর্ণ, এখানে কি হচ্ছে? দন্তান্ন হচ্ছে। অন্ত, ত আছে, এটার সাথে যুক্ত হচ্ছে, তাহলে এখানে কি হবে? দন্তান্ন হবে। ঠিক একই রকম ভাবে নিস্তার, এই দেখো নিস্তার, অর্থাৎ এখানে দন্তান্ন এবং দন্তান্ন ষ-এর ব্যবহার হবে। নিস্তার আছে, তাহলে এখানে কি আছে? ত আছে এবং এখানে দন্তেশ আছে। ঠিক একই রকম ভাবে মুখস্থ, এই যে দেখো থ আছে, থ এর সাথে যুক্ত বর্ণ কি হবে? দন্তেশ হবে, মূর্ধন্য ষ-এর হবে না। অর্থাৎ আমরা টবর্গীয় বর্ণগুলো পাইলে সেখানে মূর্ধন্য এবং মূর্ধন্য ষ ব্যবহার করব, এবং তবর্গীয় বর্ণগুলো পাইলে সেখানে কি ব্যবহার করব? দন্তান্ন এবং দন্তান্ন ষ-এর ব্যবহার করব। এবার আমরা তৃতীয় নিয়মটা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তৃতীয় নম্বর নিয়মটা লক্ষ্য করি। অর্থাৎ এই তৃতীয় নম্বর নিয়মটা কিন্তু সবসময়ের জন্য তোমরা এড়িয়ে যাও, কিন্তু এই তৃতীয় নম্বর নিয়মটা হচ্ছে গিয়ে সব থেকে সহজ এবং সব থেকে সুন্দর। আমি দেখো তৃতীয় নম্বর নিয়মটা
দিকে লক্ষ্য করো, তৃতীয় নম্বর নিয়মটাকে কি বলা হচ্ছে, অর্থাৎ রি র মূর্ধন্য ষ, অর্থাৎ রি র মূর্ধন্য ষ থাকবে, এরপরে যদি কোনো স্বরবর্ণ থাকে, অর্থাৎ রি র মূর্ধন্য ষ এর পরে স্বরবর্ণ থাকবে, তারপরে কি থাকবে, ক বর্গীয় বর্ণ, অর্থাৎ ক বর্গীয় বর্ণ। দেখো ক বর্গীয় বর্ণ কোনগুলো, যেমন ক, খ, গ, ঘ, উঙ্গ। তারপরে যদি প বর্গীয় বর্ণ থাকে, অর্থাৎ রি র মূর্ধন্য ষ এর পরে যদি স্বরবর্ণ থাকে, তারপরে যদি ক বর্গীয় বর্ণ থাকে, অর্থাৎ ক, খ, গ, ঘ, উঙ্গ থাকে, প্লাস তারপরে যদি প বর্গীয় বর্ণ থাকে, প বর্গীয় বর্ণগুলো কোনগুলো, প, ফ, ব, ভ, ম, প্লাস উন্তুজ, উন্তুস্ত, হ, অনস্বর থাকে, তাহলে তারপরে যেটা হবে সেটা হবে কি হবে, মধ্যাহ্ন হবে। একটা জিনিস লক্ষ্য করো, এই বর্ণগুলো যদি সিরিয়ালে থাকে, অর্থাৎ এই বর্ণগুলো যদি সিরিয়ালে থাকে, এর মধ্যে অর্থাৎ যদি র থাকে, তারপরে যদি একটা স্বরবর্ণ থাকে, তারপরে যদি ক বর্গীয় বর্ণের যে কোনো একটি বর্ণ থাকে, তারপরে যদি প বর্গীয় বর্ণের যে কোনো একটি বর্ণ থাকে, তারপরে যদি উন্তুস্ত, হ, অনস্বর থাকে, তারপরে যেটা হবে সেটা হবে মধ্যাহ্ন হবে, দন্তান হবে না। অর্থাৎ রি র মধ্যাহ্ন স এর পরে বেশ কিছুক্ষণ গ্যাপ থাকার পরে যদি কোনো শব্দ হয়, তাহলে যদি কোনো বর্ণ হয়, তাহলে সেই বর্ণটা দন্তান্ন হবে নাকি মধ্যাহ্ন হবে, এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়। এখন আমি সেটাই জটিলতা থেকে নিরসন করতেছি। অর্থাৎ দেখো আমি যদি নিচে উদাহরণ লিখেছি, কি লিখেছি, রামায়ণ লিখেছি। আচ্ছা, এই উদাহরণটা দেখলে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবা এই নিয়মটা। অর্থাৎ এই রামায়ণ, এই দেখো তো এখানে র আছে, তাহলে এখানে কি র আছে, আছে। তারপরে কি বলছি, স্বরবর্ণ, স্বরবর্ণ কি আকার, আকার আছে, আছে। তারপরে কি ক বর্গীয় বর্ণ, ক, খ, গ, ঘ, উঙ্গ বা প বর্গীয় বর্ণ। দেখো প বর্গীয় বর্ণ আছে, ম আছে। তারপরে কি আবার স্বরবর্ণ আছে, আছে। তারপরে কি আছে, উন্তুস্ত আছে, আছে। তারপরে যদি কোনো বর্ণ হয়, তাহলে সেই বর্ণটা কি হবে, দন্তান্ন না মধ্যাহ্ন হবে, অবশ্যই মধ্যাহ্ন হবে। একই রকম ভাবে এই যে দেখো নারায়ণ, এই যে র আছে, আছে। তারপরে কি স্বরবর্ণ আছে, আছে। তারপরে কি উন্তুস্ত আছে, এই যে আছে। তারপরে কি হবে, দন্তান্ন হবে নাকি মধ্যাহ্ন হবে, মধ্যাহ্ন হবে। অর্থাৎ এই বর্ণগুলো ভিতরে মানে যদি সিরিয়াল মেনটেন করে, অর্থাৎ যদি সিরিয়ালে আসে, তাহলে সেই জায়গায় কি হবে, মধ্যাহ্ন হবে। ঠিক একই রকম ভাবে রসায়নটা দেখো, এই যে র আছে, তারপরে কি আছে, দন্তান্ন স আছে। এখন দেখো এই যেগুলো বলছি, এইগুলোর ভিতরে কোথাও কি দন্ত্য স আছে, কোথাও দন্ত্য স আছে। দেখো রি র মধ্যাহ্ন স, তারপর স্বরবর্ণ, তারপরে ক বর্গীয় বর্ণ, ক, খ, গ, ঘ, উঙ্গ, তারপরে প বর্গীয় বর্ণ, প, ফ, ব, ভ, ম, তারপরে উন্তুস্ত, হ, অনস্বর। দেখো তো দন্ত্য স কোনো জায়গায় আছে না, তাহলে এই যে দন্ত্য সটা নাই, অর্থাৎ এই সিরিয়ালটাকে, এটাকে কিন্তু এই চেন অফ সার্কেলটাকে কিন্তু এই দন্তান্ন স এটা ভেঙে দিয়েছে। অর্থাৎ ভেঙে দিয়েছে বলে এই তারপরে উন্তস্ত আছে, কিন্তু তারপরে কি হবে, মধ্যাহ্ন হবে নাকি দন্তান্ন হবে, দন্তান্ন হবে। কেন, কারণ এই দন্তস্বটা এই সিরিয়ালটাকে, অর্থাৎ এই যে চেন অফ সার্কেল, আমি যে রি র মধ্যাহ্ন স, তারপর স্বরবর্ণ, তারপর ক বর্গীয় বর্ণ, ক, খ, গ, ঘ, উঙ্গ, তারপরে প বর্গীয় বর্ণের কথা বলছি, প, ফ, ব, ভ, ম, তারপর উন্তুস্ত, হ, অনস্বর বলছি। এইগুলোর ভিতরে র এর পরে কিন্তু দন্তস্ব আছে, অর্থাৎ দন্তস্ব কিন্তু এর ভিতরে নাই। অর্থাৎ এটা চেন অফ সার্কেলটাকে ভেঙে দিচ্ছে বলে এখানে কি হবে, দন্তান্ন হবে। ঠিক একই রকম ভাবে এইগুলো দেখো, এইগুলো কিন্তু প্রত্যেকটা চেন অফ সার্কেল মেনটেন করেছে। অর্থাৎ চেন অফ সার্কেল মেনটেন করেছে বলে এগুলোর পরে কি হচ্ছে, মধ্যাহ্ন হচ্ছে, মধ্যাহ্ন হচ্ছে।